হ্যালো বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবার? তোমাদের জন্য নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সসীম ধারা চ্যাপ্টারটা নিয়ে হাজির হয়েছি। আমাদের এই প্লেলিস্টে সসীম ধারা চ্যাপ্টারের এ টু জেড, বেসিক টু অ্যাডভান্স সবকিছু আমরা আলোচনা করব। এবং এই প্লেলিস্টে তোমাদের সিকিউ সলভ, এমসিকিউ সলভ সবগুলো করে ফেলবো। তো তোমরা অবশ্যই, যারা এই সসীম ধারা চ্যাপ্টারটা তোমাদের কাছে ভয় ভীতির কারণ হয়ে দাঁড়াইছে, তারা এই প্লেলিস্টটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। আশা করা যায় তোমাদের আর সসীম ধারা নিয়ে কোনো কোশ্চিন এবং কনফিউশন থাকবে না। তোমাদের সকল ধরনের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা এই প্লেলিস্টটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। এতক্ষণ আমরা সসীম ধারা নিয়ে কি কি পড়বো সেগুলো বলছিলাম। এখন চলো আমরা সসীম ধারার চ্যাপ্টারের মধ্যে ঢুকে যাই। প্রথমে আমরা পড়ব সসীম ধারার প্রথম টপিক, সেটা হচ্ছে যে অনুক্রম। সেটা হচ্ছে অনুক্রম। প্রথমত অনুক্রম জিনিসটা কি সেটা আমরা জানার চেষ্টা করব। দেখো, আমাদের একটা সংজ্ঞা দেওয়া আছে। সংজ্ঞাটা কিরকম দেখো, যে কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমন ভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। কি বলছে? আবার পড়ি। কোন রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। কোথায় থেকে জানা যায়? অনুক্রম থেকে জানা যায়। এভাবে সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম বলে থাকি। বিষয়টি ইন্টারেস্টিং না? কি বলেছে দেখো, আমরা একটু এক্সাম্পল সহকারে দেখি। এখানে আমাদের একটা সেট দেওয়া আছে। সেটটা কি বলছে দেখো, এই যে প্রথমের সেটের উপাদানটা হচ্ছে 1, তার পরের উপাদানটা হচ্ছে আমাদের 2, তার পরের উপাদান 3, তার পরের উপাদান হচ্ছে 4, তার পরের উপাদান 5, তার পরের উপাদান 6, 7, 8, 9, এভাবে করে বাড়তে আছে। আমাকে বলো তো ভাইয়া, এই যে একের পরে 2 হইছে, 2 এর পরে 3, কত করে বাড়ছে? +1 না? +1। সবগুলোতে কি +1 করে বাড়ছে না? তাহলে আমি যে তোমাদেরকে বলি যে এই সেটের মধ্যে আমাদের সম্পর্কটা কিরকম, কি সম্পর্কে আগাচ্ছে? +1 করে আগাচ্ছে না? +1 করে আমাদের আগাচ্ছে। এখন যদি আমি তোমাকে বলি যে ভাইয়া এই পদের মানটা কত, 9 এর পরে কত হবে? 1 করে বাড়ছে, তার মানে কত হবে? 9 + 1, 10। তার পরের পদ হবে 11, তার পরের পদ 12। লেখো। তাহলে আমি বলতে পারি না যে এই সেটের মধ্যে আমাদের একটা পদ ও তার পূর্ববর্তী পদের সম্পর্ক হচ্ছে +1। বুঝা গেছে? এবার যদি আমরা পরেরটা খেয়াল করি, পরেরটায় দেখো, প্রথম উপাদানটা হচ্ছে 1, তার পরের উপাদান হচ্ছে 5, তার পরের উপাদান হচ্ছে 9, তার পরের উপাদান 13, তারপর আছে 17, 21। তাহলে ভাই আমাকে বলো তো, এখানে কত করে বাড়ছে? একের পরে 5 হইছে, তার মানে +4। 5 এর পরে 9 হইছে, এখানেও +4 হইছে না? এখানেও আমাদের +4 করে বাড়ছে। তাহলে আমাকে বলো তো যে 21-এর পরের পদটা কত হবে? 4 যোগ করে দিব। তাহলে 21 + 4 কত হবে? 25। একটু আমি অন্য কালার নেই। 25। তার পরের পদটা কত হবে? 25 + 4, 29। এভাবে করে যাইতে থাকবে না? যাইতে থাকবে। এখন আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের প্রথম যেই সেটটা ছিল, এই সেটের সম্পর্ক হচ্ছে, দুইটা পদের মধ্যে সম্পর্ক হচ্ছে +1, এবং এই সেটের সম্পর্ক হচ্ছে, দুইটা পদের সম্পর্ক হচ্ছে +4, +4। আরেকটা কথা মাথায় রাখবা, অনুক্রমে এই যে এই কমাটা আমাদের বিদ্যমান, অনুক্রমে কি থাকবে? কমা থাকবে। এই দেখো যে একটা সম্পর্কে সাজাইছি, দুইটা পদের মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান, তাকে আমরা কি বলছি? অনুক্রম বলে যাচ্ছি। এখন দেখো যে আমরা অনুক্রম বিষয়টা নিয়ে হালকা পাতলা জানছি। এবার আমরা অনুক্রম থেকে সাধারণ পথ নির্ণয় করব। অনুক্রম থেকে সাধারণ পথ নির্ণয় করব। দেখো, আমার এখানে কিন্তু অনুক্রম দেওয়া আছে। এখানে অনেকগুলো অনুক্রম আমার দেওয়া আছে। এই অনুক্রম থেকে কিভাবে সাধারণ পথ নির্ণয় করা যায়? দেখো তো, প্রথম যেই এক্সাম্পলটা আছে সেটা যদি আমি দেখি, আমরা অনুক্রম কি সেটা বুঝতে পারছি, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তো 2 এর পরে আছে 4, 4 এর পর আছে 6,
6 এর পরে 8, 8 এর পরে 10, 10 এর পরে 12, কত করে বাড়ছে ভাইয়া? +2 করে না? দেখো 2 এর সাথে যদি আমি +2 করি তাহলে 4 হয়, 4 এর সাথে +2 করলেই 6 হয়, সবগুলোতে কি +2 করে বাড়ছে না? +2 করে বাড়ছে, ভালো কথা। আমাকে বলো তো তাহলে 12-র পরের পদটা কত হবে? 12 + 2 কত হবে? 14। তার পরের পদটা হবে 16, তার পরের পদটা হবে 18। এভাবে কি যাইতে থাকবে না? যদি আমি পরেরটাই দেখি, যে একের সাথে আমার যোগ হয়েছে 4, দিয়ে 5 হয়েছে, 5-এর সাথে যোগ হয়েছে 4, 9 হয়েছে, তারপরে কত হয়েছে? 13, 4 যোগ হয়ে, তারপর এটা হচ্ছে 17, তারপর 21, যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখে আসছি। 4 করে বাড়ছে না প্রতিটাতে? প্রতি পদে কিন্তু আমার 4 করে বাড়ছে। তাহলে বলো তো আমাকে যে 21-এর পরের পদটা কত হবে? আমরা কিন্তু পূর্বেই দেখে আসছি এটা, 25। তার পরের পদটা হবে 29। খুবই ভালো কথা ভাইয়া, এতটুকু তো আমাদের কোনো সমস্যা নেই। সমস্যাটা কোথায়? আমরা নির্ণয় করব কি? আমরা নির্ণয় করব সাধারণ পদ। এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? দেখো, এগুলো হচ্ছে আমার অনুক্রম দেওয়া আছে। অনুক্রম থেকে আমরা একটা সাধারণ পদ নির্ণয় করব। তাহলে কি করা যায়? তুমি এখানে দেখো তো ভাইয়া, যে এই যে প্রথমটা যেটা আছে, এখানে সবগুলো থেকে 2 2 করে বাড়ছে না? কত করে বাড়ছে? 2 2 করে বাড়ছে। তাহলে যদি আমি একটা n নিই, আমি ধরলাম যে আমি একটা n নিলাম, n, ঠিক আছে? n এর মান তোমার 1 2 3 4 5 6 7 8 9 10, সবগুলো হতে পারে, স্বাভাবিক সংখ্যা হতে পারে। তো আমি যদি n এর সাথে 2 গুণ করে দিই, মানে 2n, তাহলে কি আমি এই জিনিসটা পাই না? দেখো তো, তাহলে তো আমি এগুলো পাই। তুমি n এর মানটা 1 বসাও, তাহলে 2 ইন্টু 1, 2, n এর মানটা 2 বসাও, 2 ইন্টু 2 কত হবে? 4, পাচ্ছি তো। তারপরে n এর মানটা 3 বসাও, তাহলে 3 ইন্টু 2 কত পাচ্ছি? 3 পাচ্ছি না? ওকে, আমরা দেখবো যে সম্পর্কটা কিরকম আছে, সেটা আমরা ফলো করবো। তাহলে যদি আমরা পরেরটা একটু লক্ষ্য করি ভাইয়া, যে এই যে পরের যেটা আছে সেটা যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখো তো, আমার এখানে প্রথম পদটা আছে কত? 1, তার পরের পদটা আছে 5, 4 করে বাড়ছে। আমরা যদি 2n নিই তাহলে কত হবে? 2 4 করে বাড়ছে না? 2 4 করে বাড়ছে। আমাদের কত আছে এখানে? সম্পর্ক হচ্ছে 4, তাহলে আমার 4 জাতীয় কিছু নিয়ে আসা লাগবে। তাহলে আমি 4n নিলাম। কত নিলাম? 4n। 4 জাতীয় কিছু নিয়ে চলে আসছে, এখানে সম্পর্ক আমাদের 4 আছে। তো আমি যদি n এর মানটা 1 বসাই তাহলে কত হচ্ছে? 4 হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের প্রথম পদটা আছে কত ভাই? 1 আছে। তাহলে আমি এই 4n এর সাথে যদি 3 বিয়োগ করে দিই তাহলে কি আমি 1 পাই না? 4 এর সাথে যদি আমি 3 বিয়োগ করি তাহলে কত পাবো? 1 পাবো। তাহলে দেখো, তুমি এখানে n এর মান তুমি এখানে 1 বসাও, 2 বসাও, 3 বসাও, 4 বসাও, 5 বসাও, যেটাই বসাও না কেন, তুমি যখন n এর মান 1 বসাবা, তুমি যখন n এর মান এখানে 1 বসাবা, তখন কিন্তু তুমি এই 1 টা পাবা। n এর মানটা 2 বসাও, তাহলে দেখো 4 ইন্টু 2, 8 মাইনাস 3 কত হবে? 5। দেখো এই যে 2 নম্বর পদ 5 তুমি পেয়ে গেছো। এবার যদি তুমি 3 বসাও তাহলে কত হবে? 9 পেয়ে যাচ্ছ। বুঝা গেছে? তোমরা কি জিনিসটা ধরতে পারছো? ওকে, গুড। তো দেখো, যে যদি আমি পরেরটা দেখি, পরেরটা হচ্ছে আরো ইন্টারেস্টিং প্রবলেম। দেখো যে একের পরে আছে 4, 4-এর পরে 9, 9-এর পরে 16, 16-র পরে 25, 25-এর পর 36, এর পরে পরটা কত হবে ভাই? এখন কথা হচ্ছে যে ভাইয়া, আপনি তো বলেছিলেন সম্পর্ক একটা থাকবে, বাট এখানে আমাদের সম্পর্কটা কি? আমরা তো পরের পরটা নির্ণয় করতে পারতেছি না। তুমি একটু লক্ষ্য করো তো, এখানে কত বাড়ছে? আমি যদি একটু বাড়ারটা চিন্তা করি, তাহলে 1 থেকে 4 হয়েছে, মানে কত? +3। পরের থেকে কত বাড়ছে? +5। পরের থেকে +7। একটা একটা কি হচ্ছে? কোনো নির্দিষ্ট সংখ্যা কি আছে? নাই, বাড়তে আছে। একটু যদি তোমরা একটু ফলো করো এটাকে, তাহলে কি আমি এটাকে এভাবে লিখতে পারি না? দেখো তো, 1 আছে, 1 কে আমি রাখলাম, অনুক্রমের জন্য কমা দিলাম। 4টাকে কি আমি 2 এর পুরো স্কোয়ার লিখতে পারি না? 9টাকে কি আমি 3 এর পুরো স্কোয়ার লিখতে পারি না? 16টাকে কি আমি 4 এর পুরো স্কোয়ার লিখতে পারি? 25কে 5 এর পুরো স্কোয়ার, 36কে 6 এর পুরো স্কোয়ার। তাহলে পরেরটা কত হবে?
7 এর উপর স্কোয়ার দেখছো, তারপরে 8 এর উপর স্কোয়ার হয়ে যাচ্ছে না? তাহলে আমি এখানে কি সম্পর্কটা কি পাচ্ছি দেখো তো, যে এটা হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা n, তারপরে কি দিয়েছি আমি, বর্গ দিয়েছি, কি হবে আমার n এর উপরে স্কোয়ার, n এর পরে স্কোয়ার, এটাই হচ্ছে আমার কি সাধারণ পদ। তাহলে তুমি আমাকে বলো তো যে এই 36 তার পরেরটা কত হবে? 36 মানে কি 6 স্কোয়ার, তার পরের পদ কত হবে 7 স্কোয়ার, মানে কত 49। বুঝতে পারছো? খুবই ইজি না? বিষয়টা কিন্তু খুবই খুবই ইজি। এখন যদি তোমাকে বলি যে 49-এর পরের পদটা কত হবে, 8 এর পর স্কোয়ার হবে, কত হবে 64, এভাবে কিন্তু বের করে ফেলতে পারবো। ওকে, এখন দেখো পরের প্রশ্নটা আমাদের কি বলছে, 1 এর পরে 3 হয়েছে, 3 এর পরে 9 হয়েছে, তাহলে কত বাড়ছে বলো তো, 1 থেকে 3 হয়েছে মানে 2 বাড়ছে, প্লাস 2 প্লাস 2, 3 থেকে 9 হয়েছে, তার মানে এখানে কত বাড়ছে, প্লাস 6, 9 থেকে 27 হয়েছে, 27, তার মানে এখানে কত বাড়ছে বলো তো, এখানে বাড়ছে 80। আমি যদি 81, 27 থেকে আমাদের 81 হয়েছে, এখানে বাড়ছে কত 54। ভাই এটাও কি ঠিক এই আগের মতন না, আগের প্যাটার্নে আছে না, আগের প্যাটার্নে আছে, তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি, আমাকে একটু বলো তো যে এটাকে আমরা কিভাবে লিখতে পারি। এটাকে তো আমরা এইভাবে লিখতেই পারি যে ভাই এখানে 1 আছে, 1 কে রাখলাম, 1টাকেও আমরা লিখতে পারি, আমরা এভাবে লিখতে পারি যে যেহেতু আমাদের এখানে কমন বেসটা কি বলতো 3 না, 3 পরে পাওয়ার হবে 0, তারপরেরটা হবে 3 পরে 1, তারপরে 3 পরে স্কোয়ার, ঠিক আছে, 3 পরে 3, 3 পরে 4, এভাবে করে যাবে না? যদি আমাদের এইভাবে করে যায় তাহলে দেখো তো আমাদের এখানে সম্পর্কটা কি 3 বেস না, সম্পর্কটা কি 3 বেস, তাহলে আমি এখানে লিখতেই পারি যে আমার এখানে থাকবে 3, ঠিক আছে, কত করে বাড়ছে দেখো 0, 1, 2, আমি যখন এখানে n এর মানটা 1 নিব তখন আমরা কত হওয়া লাগবে, 0 হওয়া লাগবে, তার মানে n মাইনাস 1, তুমি n এর মান 1 2 3 4 5 স্বাভাবিক সংখ্যাগুলো বসাও, দেখবা যে যখন তুমি n এর মান 2 নিবা তাহলে 2 মাইনাস 1 তাহলে কত হচ্ছে আমার 1, 3 টু দি পাওয়ার 1, এটা আমরা পেয়ে গেছি। ওকে, এবার দেখো আরো ইন্টারেস্টিং একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা আমরা দেখি। আগে কিন্তু আমাদের সবগুলো পূর্ণ সংখ্যা ছিল, ভগ্নাংশ আকারে ছিল না, বাট আমাদের এই প্রশ্নটা কি আছে, ভগ্নাংশ আকারে আছে। তাহলে আমরা কি করতে পারি দেখো তো, উপরে যেগুলো আছে 1 2 3 4 5 6, এগুলো কিন্তু এক একটা স্বাভাবিক সংখ্যা, এক একটা কি স্বাভাবিক সংখ্যা, বাট দেখো যখন আমার এই 1 আছে, 1 এর পরেরটা কি আছে 2 না, তার মানে আমি এভাবে লিখতে পারি না যে 1 বাই 1 প্লাস 1, 1 বাই 1 প্লাস 1, তার পরের পদটা দেখো 2 আছে, তার পরের পদটা আমার 2 আছে, তাহলে আমি 2 লিখলাম, তাহলে আমার নিচে কি আছে দেখো তো 3, তার মানে আমি এভাবে লিখতে পারি 2 প্লাস 1, তার পরের পদটা কত আছে 3 বাই 4, তাহলে লিখতে পারি 3 বাই 3 প্লাস 1, তাই না? তার পরেরটা আমরা কি লিখতে পারি 4, 4 প্লাস 1, তার পরেরটা হচ্ছে 5, 5 প্লাস 1। তোমরা নিশ্চয় এতক্ষণে সিকোয়েন্সটা ধরে ফেলেছো ভাই কি হবে, দেখো তো এখানে আমার এই যে 1 2 3 4 5 এগুলোকে স্বাভাবিক সংখ্যার সেট না, তাহলে আমি এখানে যদি n ধরি, স্বাভাবিক সংখ্যা একটা কি ধরবো, ধরো আমি n ধরলাম, ঠিক আছে, বাই নিচেও কি 1 2 3 4 5 6 এগুলো কি স্বাভাবিক সংখ্যা না, তাহলে n প্লাস 1, এটাই হচ্ছে এটা সাধারণ পদ। আমি কি বুঝাইতে পারছি? বিষয়টা কিন্তু অত্যাধিক ইজি, অত্যাধিক ইজি, তোমরা যদি একটু মনোযোগ সহকারে ক্লাসটা করো তাহলে তোমাদের কাছে এই সসীম ধারা বিষয়টা পানির মতন ক্লিয়ার হয়ে যাবে। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটা করবা, আর এই চ্যাপ্টারের প্রতিটা ক্লাস তোমরা শেষ করবা, তাহলে সসীম ধারা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন হবে না। আমি এই প্লেলিস্টে তোমাদের A to Z সসীম ধারা যা যা লাগবে A to Z বেসিক টু অ্যাডভান্স আমি সবকিছু এখানে কভার করে দেব। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম অনুক্রম থেকে সাধারণ পথ নির্ণয়, এখন আমরা আলোচনা করব সাধারণ পথ থেকে অনুক্রম কিভাবে নির্ণয় করতে পারি।
আমাদের এখানে সাধারণ পদটা দেওয়া আছে, অনুক্রমটা বের করতে হবে। এর আগে আমরা কি করছিলাম, অনুক্রমটাই দেওয়া ছিল, সাধারণ পদ বের করতে বলছিল। কোনো সমস্যা নেই, আমরা কি বলেছিলাম, এন এর মানটা আমরা কি কি ধরবো, এন এর মানটা আমরা ন্যাচারাল নাম্বার ধরবো, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হলো কি কি, 1 2 3 4 5 6 ডট ডট ডট। ওকে, দেখো আমি যদি এখানে একটু নির্ণয় করি, তাহলে এন এর মানটা প্রথমে কি ধরবো, 1, তাহলে কি হবে 1/1। তারপর এন এর মানটা ধরবো আমি 2, তাহলে কি হবে 1/2। এন এর মানটা যদি আমি 3 ধরি তাহলে 1/3। এন এর মানটা 4 ধরলে 1/4। এভাবে করে ক্রমাগত আমার যাইতে থাকবে। যদি তুমি একটু সাজাই লিখো তাহলে হবে 1/1 মানে 1, 1/2, 1/3, 1/4, পরেরটা হবে 1/5। এভাবে তুমি লিখতে পারো। এটাই হচ্ছে আমার অনুক্রম। পরেরটাও সেম ভাবে তুমি নির্ণয় করতে পারো। এন এর মান 1, তার মানে কি হবে 1 মাইনাস 1, 1 প্লাস 2। তারপরে এন এর মান 2 ধরলা, 2 মাইনাস 1, 2 প্লাস 2। এন এর মান 3 ধরলে হবে 3 মাইনাস 1, 3 প্লাস 2। এন এর মান 4 ধরলে 4 মাইনাস 1, 4 প্লাস 2। এভাবে করে যাইতে থাকবে। তুমি যদি সাজাই লিখতে চাও তাহলে কি হবে দেখো, 1 মাইনাস 1 মানে 0 বাই সামথিং কিছু থাকলে কি হবে, আমার এটা 0ই হবে, এটা আমার 0ই হবে। পরেরটা কি হবে 1/4, 2 মাইনাস 1 মানে 1, আর নিচে আছে 2 প্লাস 2, 1/4। পরেরটা হবে 2/5 আর 3/6, 3/6। তাহলে বলো তো ভাই, আমার কি হয়েছে, একের পরে 2 হয়েছে না, আর নিচে কি হয়েছে, 4 থেকে শুরু, 4-এর পরে 5, 2-এর পরে 3, এখানে কি হয়েছে 5-এর পরে 6। তার পরেরটা কি হবে বলো তো আমাকে, 4/7। এভাবে করে আমার যাইতে থাকবে। এর পরের প্রবলেমটা দেখো, যে আমার এখানে 1/n² আছে। তুমি ধরো n এর মানটা 1 ধরো, তাহলে 1²। n এর মানটা 2 ধরলে কি হবে 1/2²। n এর মান 3 ধরলে 1/3²। n এর মান 4 ধরলে 1/4²। ডট ডট ডট। তাহলে আমি এটাকে সাজা লিখে কি লিখতে পারি, 1/2² মানে কত 1/4, 1/3² মানে হচ্ছে 1/9, 1/4² মানে হচ্ছে 1/16। এইভাবে ডট ডট করে চলতে থাকবে। এবার দেখো n এর ফ্যাক্টোরিয়াল আছে, এই যে এই চিহ্নটা আছে না আমাদের, এই চিহ্নটার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল মানে কি সেটা আমাদের বোঝা লাগবে। ফ্যাক্টোরিয়াল মানে কি সেটা আমাদের বোঝা লাগবে। ধরো এখানে আমার 4-এর ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে আমি কি লিখতে পারি, 4 থেকে শুরু করে 1 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো আমরা গুণ করব। তাহলে কি হবে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। গুণ করলে আমরা অ্যান্সার কত পাবো দেখো, অ্যান্সার পাবো 24। এই যে এই 24 পাইলাম না, একেই বলা হয় আমাদের 4-এর ফ্যাক্টোরিয়াল। বুঝা গেছে? তাহলে তুমি n এর মানটা ক্রমাগত 1 থেকে শুরু করো, তাহলে কত হবে 1 এর ফ্যাক্টোরিয়াল, 2 2 নিলে কি হবে 2, 2 এর ফ্যাক্টোরিয়াল, 3 নিলে 3 এর ফ্যাক্টোরিয়াল, 4 নিলে 4 এর ফ্যাক্টোরিয়াল, এভাবে করে যাইতে থাকবে। তাহলে তুমি যদি এটাকে সাজাই লিখো তাহলে কি হবে দেখো তো, 1 এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, 2 এর ফ্যাক্টোরিয়াল মানে কি 2 ইন্টু 1, 2 হবে, আর 3 এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3, মানে ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত যাবা, 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে কত হবে 6। আর 4-এর ফ্যাক্টর মানে আমরা বেরিয়ে করলাম এখানে 24। তাহলে দেখো যে 2 এর ফ্যাক্টরিয়াল 2, 3 এর ফ্যাক্টরিয়াল হচ্ছে 6, আর 4-এর ফ্যাক্টরিয়াল হচ্ছে 24। ডট ডট ডট। এটাই হচ্ছে আমাদের অনুক্রম। এতক্ষণ কিন্তু আমরা সাধারণ পদ থেকে অনুক্রম নির্ণয় করা শিখছি, তার আগে আমরা শিখছি অনুক্রম থেকে সাধারণ পদ নির্ণয় করা। এখন আমরা সাধারণ পদ থেকে অনুক্রমের আরো কিছু অঙ্ক দেখবো, খুবই ইন্টারেস্টিং অঙ্কগুলো। তাহলে দেখো প্রথম অঙ্কটা আমার কি বলছে, এটা আমার একটা সাধারণ পদ দেওয়া আছে, এটা আমার একটা সাধারণ পদ দেওয়া আছে, এটার অনুক্রমটা বের করা লাগবে। তুমি কি করবা, এন এর মান কি ধরবা 1, এন এর মানটা 1 ধরবা। তাহলে কি হবে দেখো 1/2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, তাহলে 1/2 মাইনাস 1, 1/1 ইকুয়াল টু 1। জিনিসগুলো এইভাবে বের করতে পারো, যে আমি আগে যেভাবে দেখলাম এক লাইনে বের করতে পারো, কোনো সমস্যা নেই, সাজায় লিখলেই হইলো। এন এর মান যদি 2 ধরো তাহলে কি হবে 1/2 টু দি পাওয়ার 2 মাইনাস 1, তাহলে 1/4 মাইনাস 1, 1/3। n এর মান 3 ধরলে কি হবে 1/3² মাইনাস 1, 1/9 মাইনাস 1 ইকুয়াল টু 1/4।
8। তুমি 3টা থেকে 4টা নিতে পারো, ঠিক আছে, n এর মান 3টা থেকে 4টা নিলে এনাফ, আর নেওয়া লাগে না। তো আমি n এর মান যে 4 ধরি, তাহলে লিখতে পারি 1/4 স্কোয়ার মাইনাস 1, তাহলে কত হবে 16 মাইনাস 1, 1/15। তুমি এবার ডট ডট দিয়ে দিবা, ঠিক আছে, আলটিমেট এটা যাইতে থাকবে এভাবে। তো তুমি লিখতে পারো অতএব অনুক্রমটি হবে 1, এই পাশে যেগুলো পাইছো, এই যে 1, 1/3, 1/8, 1/15, 1/3, 1/8, 1/15, এখানে তুমি ডট ডট দিয়ে দিবা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, এটা হচ্ছে আরো ইন্টারেস্টিং অঙ্ক, তোমরা অঙ্কটা একটু দেখে রাখবা। সেম ভাবে তুমি n এর মানটা ধরবা 1, n ইকাল টু 1 হলে কি বসাবা, -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 1/1 প্লাস 1। এখন দেখো যে -1 তারপরে কত আছে, 2 আছে, ইন্টু এটা হচ্ছে 1/2। তো -1 মানে কি +1 প্লাস 1, আর এটা হচ্ছে আমার হাফ, তাহলে কত হবে আলটিমেট, হাফ হবে। এর মান যদি তুমি 2 ধরো, তাহলে তুমি লিখতে পারো যে -1, 2 প্লাস 1, আর এখানে হবে 2/2 প্লাস 1। তাই তুমি দেখো যে -1 টু দি পাওয়ার 3 বিজোড় সংখ্যা আসছে না, ইন্টু 2/3। তো বিজোড় সংখ্যা থাকলে আমাদের মাইনাসটা কি হবে, মাইনাসটা বের হয়ে আসবে না, তাহলে -1 2/3। আমরা কিন্তু এতটুকু বুঝে গেছি। দেখো যে যদি আমাদের জোড় সংখ্যা হয় তাহলে আমার এই পদটা হবে প্লাস, আর যদি আমার বিজোড় সংখ্যা হয় তাহলে কি হবে, এই পদটা মাইনাস। কি বিজোড় হবে, যখন আমার এই যে -1 এর পাওয়ারটা জোড় হবে তখন প্লাস, আর যখন বিজোড় হবে তখন কি মাইনাস। তাহলে কি আমি বলতে পারি না ভাই, যদি আমার এই পাওয়ারটা কখন জোড় হবে, যখন আমার n এর মানটা হচ্ছে বিজোড়, আর এই পাওয়ারটা কখন আমার বিজোড় হবে, যখন n এর মানটা জোড়। তাহলে আমি যদি n এর মানটা এখান থেকে বলতে পারি যে n এর মানটা যদি আমি বিজোড় নেই, তাহলে আমার এখানে মানটা যেটা আসবে সেটা হচ্ছে প্লাস, আর n এর মানটা যদি আমরা জোড় নিই তাহলে এখানে যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের মাইনাস। তাহলে আমি এবার লিখতে পারি যে n ইকুয়াল টু 3 হইলে আমি একবারই এখান থেকে লিখবো, দেখো যে 3 প্লাস 1, যেহেতু আমার এই পাওয়ারটা হচ্ছে জোড়, তাহলে আমি এখানে লিখতে পারি যে 3/3 প্লাস 1। তো জোড় মানে কি হবে, প্লাস, তাই না, তাহলে প্লাস এটা কত হবে 3/4, দেখো 3/4। ওকে, শেষ। তুমি যদি n এর মানটা 4 নাও এখন, তাই দেখো যে কি হবে, -1 টু দি পাওয়ার 4 প্লাস 1, n এর মানটা দেখো তো, এই মানটা কত আসছে, বিজোড় না, তাহলে বিজোড় মানে কি আমার থাকবে, বিজোড় থাকলে হবে -1 আসবে। তাহলে আমি এটা ক্যালকুলেশন কত পাই, 4/5, তাহলে -4/5। তুমি এবার ওকে ডট ডট দিতে পারো, দেওয়ার পরে তুমি তোমার অনুক্রমটা লিখতে পারো, কত হবে 1/2 -2/3 3/4 -4/5 ডট ডট ডট। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ক্লিয়ার? ওকে। এখন আমরা আরো কিছু অঙ্ক দেখব, আমরা আরো কিছু প্রবলেম দেখব অনুক্রম জাতীয়, যেন আমাদের অনুক্রম নিয়ে আর কোনো কনফিউশন না থাকে। এতক্ষণ তো আমরা সাধারণ পদ থেকে অনুক্রম নির্ণয় করলাম, এখানেও আমাদের কি আছে, সাধারণ পদ থেকে অনুক্রমটা নির্ণয় করা লাগবে, বাট এখন একটু ভিন্ন ধরনের আছে, ঠিক আছে। তো ভিন্ন ধরনের থাক, কোনো সমস্যা নেই, ওকে, তোমরা সবগুলোই পারবা। তো কি আছে দেখো, যে আমরা আমরা এই জিনিসটাকে বুঝি, এই জিনিসটা বলতে কি বুঝাই, ঠিক আছে। দেখো এই এন যেটা আছে না, এনটা হচ্ছে আমাদের সাধারণ পদ, ঠিক আগের মতন। দেখো এই যে আমার আছে না, এই যে এগুলো হচ্ছে আমার সাধারণ পদের মতন বুঝাই। আগেরটা যদি দেখাই আমি, দেখো যে এটা হচ্ছে আমাদের সাধারণ পদ, এটা সাধারণ পদ। এখানে জাস্ট ফাংশনটা আমাদের চেঞ্জ হয়েছে, সেটা কি শুধুমাত্র এন আছে, এখানে 2n আছে, এখানে n স্কোয়ার আছে, ডাজ নট ম্যাটার, কোনো সমস্যা নেই। বাট এখানে কিছু একটা বলে দেওয়া আছে, দেখো যে n এর মানটা হচ্ছে 1, আর এখানে হচ্ছে প্লাস ইনফিনিটিভ। এই যে ভাই এখানে দুইটা মান আছে, ঠিক আছে, n এর মান হচ্ছে 1 আর প্লাস ইনফিনিটিভ, এটা বলতে কি বোঝায়, এটা বলতে কি বোঝায়, এখানে কিন্তু কিছু কথা আছে। এই যে নিচে যেটা আছে না, সেটাকে বলা হয় যে লোয়ার লিমিট, লোয়ার লিমিট, আর উপরে যেটা আছে সেটাকে বলা হয় আপার লিমিট, আপার লিমিট। তো তোমরা লিমিট টিমিট বোঝার কোনো দরকার নেই, ঠিক আছে, তোমরা অনেক ছোট আছো, আমি জাস্ট বলে দিলাম। তো দেখো নিচে যেটা থাকবে সেটাকে বলা হয় লোয়ার লিমিট, আর উপরে যেটা থাকে সেটাকে বলা হয় আপার লিমিট। তাহলে তুমি যদি এই পুরো জিনিসটাকে পড়তে চাও তাহলে কিভাবে পড়া হবে, দেখো তো, যে এন হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে, যার এন এর মানটা শুরু হবে কোথা থেকে, এই যে এখানে যেটা থাকবে না, কত দেওয়া আছে, 1 আছে না, যার এন এর মানটা শুরু হবে 1 থেকে, আর শেষ হবে কোথায় থেকে, শেষ হবে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে যদি আমি একবারে পড়ি, এন হচ্ছে একটা ফাংশন যার মানটা শুরু হবে 1 থেকে,
যাবে কতদূর পর্যন্ত, প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটা আমার কি হবে, 2n হচ্ছে একটা ফাংশন যার মানটা শুরু হবে 1 থেকে এবং যাবে প্লাস ইনফিনিটি পর্যন্ত। যদি আমি এই জিনিসটা একটু পড়ার চেষ্টা করি, তা দেখো তো, এন স্কোয়ার হচ্ছে একটা ফাংশন যার মানটা শুরু হবে 1 থেকে এবং শেষ হবে প্লাস ইনফিনিটি পর্যন্ত, যাবে ইনফিনিটি প্লাস ইনফিনিটি পর্যন্ত। কথা কি বোঝা গেছে? তাহলে দেখো তো শুরু কোথায় থেকে হবে, শুরু আমার 1 থেকে হবে, শুরু হচ্ছে 1 থেকে। তাহলে তুমি এখানে n এর মানটা 1 বসাও, n ইকাল টু 1। ফাংশনটা কি শুধুমাত্র n না, তাহলে কি হবে বলো তো, তুমি 1ই পাবা। n এর মান যদি 2 বসাও তাহলে কি পাবা, 2 পাবা। n এর মান যদি তুমি 3 বসাও তাহলে তুমি কি পাবা, 3 পাবা। তাহলে তুমি এটা যদি তুমি অনুক্রম আকারে লিখতে চাও তাহলে কি হবে, 1 2 3 ডট 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 ডট, এটাই আমার কি অ্যান্সার না, এটা অ্যান্সার। পরেরটা দেখো যে n এর মান যদি 1 হয়, এটা ফাংশনটা কত আছে, 2n না, তাহলে আমার n এর মানটা কত, এই তোমার মান কত হবে, 2 ইন্টু 1 2। n এর মান যদি আমি 2 ধরি তাহলে কত হবে, 2 ইন্টু 2 আলটিমেট 4। n এর মান যদি আমরা 3 ধরি তাহলে কি হবে, 2 ইন্টু 3 ইকাল টু 6। n এর মান তুমি 4 ধরো তাহলে কত হবে, 2 ইন্টু 4 8। তুমি আর না নিলেও চলবে, কোনো সমস্যা নাই। তাহলে তুমি মানগুলো বসায় দাও, অনুক্রমগুলো একটু বসায় দাও, তাহলে কত হবে, 2 2 4 6 8 ডট 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 ডট, এটাই আমাদের কি অ্যান্সার। এখন কথা হচ্ছে ভাই, এটা কি হবে, এটা আমাদের কি হবে, তোমাদের জন্য একটা বাড়ির কাজ, ঠিক আছে? এই অঙ্কটা তোমরা এভাবে সমাধান করবা, এই অঙ্কটা তোমরা এইভাবে সমাধান করবা। এই অঙ্কটা সমাধান করে তোমাদের সলভটা কমেন্টে জানাবা। বুঝা গেছে? অবশ্যই এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা অবশ্যই অঙ্কটা সলভ করবা, সলভ করে কমেন্টে তোমাদের সলভটা পাঠাবা। ওকে, এখন দেখো যে এতক্ষণ আমরা অনুক্রম নিয়ে কিন্তু বহুত কিছু আলোচনা করছি, অনেক কিছু আলোচনা করছি, ঠিক আছে? প্রায় সবকিছু শেষ বললেই চলে অনুক্রম জাতীয়। তাও আমরা এখানে আরেকটু কিছু জানবো, যে আমরা মনে রাখবো জিনিসগুলো, একটু মনে রাখবো। সে মনে রাখার বিষয়টা কি দেখো, এন আমাদের সবসময় কি স্বাভাবিক পূর্ণ সংখ্যা, যেটা আমরা আগেই জেনে এসেছি, স্বাভাবিক পূর্ণ সংখ্যা। এখন দেখো যে এন এর সাথে যদি আমরা কোনো কিছু গুণ করি, ধরো এন এর মান নিলাম 5, এন এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, 2 ইন্টু 5 10 আসবে না? ধরো তুমি আরো অন্য কোনো সংখ্যা নিলা, ধরো তুমি সংখ্যাটা নিলা 17, তাহলে গুণ করলে তুমি কত পাবা, 34। 34 যা একটা কি সংখ্যা, জোড় সংখ্যা না? তাহলে দেখো তো এই 2n আজীবন কি সংখ্যা হবে ভাই, জোড় সংখ্যা হবে। এবং তুমি যদি এই জোড় সংখ্যার সাথে 1 বিয়োগ করো তাহলে তুমি কি পাবা, ধরো তুমি যে এখানে n এর মানটা ধরলা 1 সাপোজ, তাহলে 2n কত পাবা, 2 যা একটা জোড় সংখ্যা, তুমি n এর মানটা ধরলা ধরো যে 15, তাহলে 2n কত পাবা, 30 যা একটা জোড় সংখ্যা। তুমি n এর মান আরো বড় ধরো, 101 ধরো, তাহলে তুমি 2n কত পাবো ভাই, 202 পাবা না, 2 পাবা। এখন দেখো যে তুমি, এটা আমার কি পুরোটা জোড় সংখ্যা না, এটা আমাদের জোড় সংখ্যা, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই, জোড় সংখ্যা। কিন্তু তুমি যখন এই জোড় সংখ্যা থেকে 1 মাইনাস করে দিবা তাহলে তুমি কি পাবা বলো তো, মাইনাস করলে কি 1 পাচ্ছ না, এটা এটা কত পাবা, 29 পাবা। এটা কত পাবা, 201 পাবা। যা এগুলো কি সংখ্যা ভাই, এগুলো হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। বুঝা গেছে? তো আমরা এখানে বলতে পারি না যে n যদি আমাদের স্বাভাবিক সংখ্যা হয় তাহলে 2n আমাদের সবসময় কি হবে, জোড় সংখ্যা হবে। আর 2n মাইনাস 1 অলওয়েজ কি হবে, বিজোড় সংখ্যা হবে। ক্লিয়ার? ওকে, এখন দেখো যে যদি আমাদের nটা স্বাভাবিক পূর্ণ সংখ্যা আমাদের হয় তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার n, মাইনাস 1 টু দি পাওয়ার n, এটা তাহলে কি হবে, আমরা যদি এটা একটু দেখার চেষ্টা করি, আমরা অলরেডি কিন্তু আগের অঙ্কে কিন্তু এটা দেখে আসছি সিস্টেমটা, ঠিক আছে? যখন আমরা এই অঙ্কটা করছিলাম না, যখন আমরা এই অঙ্কটা করছিলাম তখন কিন্তু আমরা এখানে দেখে আসছি, দেখো বিষয়টা কিন্তু আমরা দেখে আসছি। তা আমরা এখানে একটু জানার চেষ্টা করব যে বিষয়টা কি। যখন আমি n এর মানটা 1 নিব, n এর মানটা 1, তখন আমার কি হবে, মাইনাস 1, n এর মানটা কত, 1 নিয়েছি, তাহলে আমার কত হবে, মাইনাস 1 হবে না? যখন আমি n এর মানটা 2 নিচ্ছি তখন আমার কি হবে, মাইনাস 1 2 প্লাস 1।
n এর মানটা 3 নিলে কি হবে -1 3 -1। n এর মানটা 4 নিলে কি হবে আমার -1 4 +1। তো তুমি দেখো তো ভাই, যখন আমার n এর মানটা হচ্ছে বিজোড় তখন আমার মাইনাস চিহ্ন আসছে, আর যখন n এর মানটা জোড় তখন আমার প্লাস চিহ্ন আসছে। তো এই জিনিসটা লেখা আছে ভাই, যখন -1 ইকুয়াল টু কি হবে, বিজোড় পদগুলোতে মাইনাস আসবে। তার মানে কি, এই যে এটাকে আমার বিজোড় পদ না, দেখো 1 মানে 1 নম্বর পদ, এটা হচ্ছে 3 নম্বর পদ না, বিজোড় পদগুলোতে কি আসবে মাইনাস আসবে। তো আমি যে অনুক্রমটা সাজাই এখানে, তাহলে আমি কি লিখতে পারি বলতো, যে -1 +1 -1 +1, ঠিক আছে, এভাবে করে যাবে না, ডট 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 হবে না, হবে। তাহলে আমি এখানে দেখো যে আমার যে বিজোড় পদগুলো, এই যে 1 3, বিজোড় পদগুলো মাইনাস আসছে, আর জোড় পদগুলো কি আসবে প্লাস আসবে। এখন যদি পরেরটা আমরা দেখি, পরেরটা কি বলছে, -1 আচ্ছা এখানে আমাদের প্লাস হবে n+1, n+1 হবে। তাহলে আমরা এইটা আমরা কি লিখতে পারি আমার বলো তো, এটা কি ঠিক আগের মতোই হবে না আমাদের, এটা কিন্তু আমাদের কি হবে, ঠিক আগের মতনই হবে। তো আমি যদি এখানে জাস্ট একটা করে যোগ করে দিই, আমরা লিখবো না, ঠিক আছে, যদি আমরা এখানে একটা যোগ করি +1, তাহলে আমি এই মানটা কত পাচ্ছি বলতো, +1 না। যদি আমি এখানে 2 এর সাথে +1 যোগ করি তাহলে কত পাবো -1। আমি যদি 3 এর সাথে +1 যোগ করি তাহলে কত পাবো +1। 4 এর সাথে যদি +1 যোগ করি তাহলে আমরা কত পাবো এখানে -1। তাহলে আমার এই পদগুলো কি কি হবে বলতো, যে +1, ঠিক আছে, +1 -1 হবে, তারপরে -1 +1 -1, এভাবে করে আমার কি যাইতে থাকবে না, ক্রমাগত যাইতে থাকবে। এখানে আমার বিজোড় পদগুলো আগে প্লাস হবে, আর জোড় পদগুলো কি হবে মাইনাস হবে। এখানে লেখা আছে বিজোড় পদগুলোতে প্লাস হবে, আর জোড় পদগুলোতে মাইনাস বিদ্যমান। অনুক্রম নিয়ে আলোচনা আমাদের এখানে আজকে শেষ। এর পরবর্তী আমরা আলোচনা করব ধারা নিয়ে। তো তোমরা অবশ্যই ধারার লেকচারটা দেখবা। আজকে এ পর্যন্তই।